তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভ্যাক পেপারের মধ্যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের মডিউল টু থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্ট থেকে 2 নম্বরের প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন উত্তর পরীক্ষায় আসে। আমি মডিউল 1টা একটা ক্লাসে আলোচনা করেছিলাম, অর্থাৎ আগের কোনো একটা ক্লাসে। আজকে তোমাদের আমি মডিউল 2টা আলোচনা করছি, ভালো করে তোমরা দেখো। আমার মডিউল 1টা আলোচনা হয়ে গিয়েছে, মডিউল 2টা আলোচনা করব। মডিউল 2টা শুরু হচ্ছে, দেখো মডিউল 2 শুরু হচ্ছে। দেখো তোমরা মডিউল 2 এখান থেকে শুরু হচ্ছে। আমি টেক্সটের পোর্শনটা আর পড়ছি না, তোমরা দেখে নিতে পারো। টেক্সটের পোর্শনটা আর পড়ছি না, তোমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর থেকেই আমি শুরু করব। প্রথমে 2 নম্বরের এসএকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো মডিউল 2 থেকে, আবারও বলছি এটা মডিউল 2 থেকে, এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে, যে প্রাচীন ভারতের রাষ্ট্র বা রাজতন্ত্রের উৎপত্তির মৎস্যন্যায় তত্ত্ব কী, অর্থাৎ মৎস্যন্যায় কাকে বলে বা মৎস্যন্যায় তত্ত্ব কী। প্রাচীন ভারতীয় চিন্তাবিদদের মতে সৃষ্টির আদিতে অরাজকতার ফলে শক্তিশালীরা দুর্বলদের ওপরে ঠিক সেইভাবে অত্যাচার করত, যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায়। সমাজে এই চরম বিশৃঙ্খলা থেকে রক্ষার জন্যই রাজতন্ত্রের উৎপত্তি হয়। তারপর হচ্ছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় রাজধর্ম বলতে কী বোঝো। রাজধর্ম বলতে কেবল শাসন কার্য পরিচালনা করাকেই বোঝায় না, নৈতিকতা, ন্যায়পরায়ণতা, প্রজাদের সার্বিক মঙ্গলের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করাই ছিল প্রাচীন ভারতের রাজার পবিত্র কর্তব্য বা রাজধর্ম। এবং যেগুলো স্টার দেওয়া নেই তোমরা একটু দেখে নাও, আমি স্টার দেওয়া প্রশ্নগুলোই বলবো। দেখো প্রাচীন ভারতের রাজার দণ্ডনীতি প্রয়োগের মূল উদ্দেশ্য কী ছিল। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দণ্ডনীতির প্রয়োগ করা হতো। অপরাধীকে তার অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি প্রদান এবং নিরপরাধ প্রজাদের সার্বিক সুরক্ষা দেওয়াই ছিল রাজার দণ্ডনীতি প্রয়োগের মূল উদ্দেশ্য। তারপরে দেখো বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো। পরের প্রশ্ন আছে, দেখো কল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রাচীন ভারতে রাজার সামাজিক দায়িত্ব কী ছিল। রাজার সামাজিক দায়িত্ব, দেখো একটি কল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রাচীন ভারতে অনাথ, বৃদ্ধ, বিধবা এবং শারীরিক বা মানসিকভাবে অক্ষম ব্যক্তিদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের বা রাজার উপরে ন্যস্ত ছিল। এটি ছিল রাষ্ট্রের অন্যতম প্রধান সামাজিক দায়িত্ব। দেখো বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বে রাষ্ট্রের কয়টি অঙ্গের কথা বলা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ সপ্তাঙ্গ তত্ত্বে 7টি অঙ্গের কথা বলা হয়েছে। স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র। এদের মধ্যে কোষ বা রাজকোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করেই তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা দেখো। এখানে দেখো প্রাচীন ভারতের অর্থনীতিতে বার্তা বলতে কী বোঝে। বার্তা কী জিনিস, দেখো প্রাচীন ভারতীয় অর্থনীতি মূলত 3টি প্রধান উপাদানের ওপরে নির্ভরশীল ছিল। কৃষি, পশুপালন এবং বাণিজ্য, এই 3টি পেশা বা বৃত্তিকে প্রাচীন রাষ্ট্রচিন্তায় একত্রে বার্তা বলা হতো, যা ছিল অর্থনীতির মূল ভিত্তি। তারপরে দেখো মনুর মতে প্রাচীন ভারতে কর সংগ্রহের আদর্শ পদ্ধতি কেমন হওয়া উচিত। মনুর মতে মৌমাছি যেমন ফুলকে কষ্ট না দিয়ে মধু সংগ্রহ করে, রাজকোষেও ঠিক তেমনই প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে অত্যন্ত সহানুভূতিশীলভাবে রাজস্ব সংগ্রহ করা উচিত। তারপর হচ্ছে, প্রাচীন ভারতে ভাগ বা করটি কী ছিল। ভাগ ছিল প্রাচীন ভারতের রাষ্ট্রে রাজস্বের প্রধান উৎস। কৃষকদের উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ রাজকোষে কর হিসাবে দিতে হতো, যা সাধারণত উৎপাদন্য ফসলের 1/6 বা সরভাগ হিসাবে নির্ধারিত ছিল। তারপর বলি কর কাকে বলে, তার বৈশিষ্ট্য। এইভাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য এখানে বাছাই করে রাখা হয়েছে। ঠিক আছে, করভি কি, করভি ঋণ কি আছে দেখতে পাচ্ছ। তারপরে এমসিকিউ প্রশ্ন দেখো। এমসিকিউ প্রশ্ন আছে যে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রের উৎপত্তির পূর্বে অরাজক অবস্থাকে কি বলা হতো। মৎস্যন্যায় বলা হতো। তারপরে কৌটিল্যের রচিত বিখ্যাত গ্রন্থের নাম অর্থশাস্ত্র। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় রাজার প্রধান কর্তব্য কী ছিল। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় রাজার প্রধান কর্তব্য ছিল প্রজা পালন ও সুরক্ষা। প্রজার সুখেই রাজার সুখ, এই কথাটি কে বলেছিলেন। এই কথাটি বলেছিলেন কৌটিল্য।
প্রাচীন ভারতের সমাজে শান্তি রক্ষার জন্য রাজা কোন নীতি প্রয়োগ করেন? কোন নীতি প্রয়োগ করেন? উত্তর হচ্ছে দেখো দণ্ডনীতি প্রয়োগ করেন। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বে রাষ্ট্রের কয়টি অঙ্গের কথা বলা হয়েছে? 7টি অঙ্গের কথা। প্রাচীন ভারতে কৃষি, পশুপালন ও বাণিজ্যকে একত্রে কি বলা হতো? একত্রে বাত্রা বলা হতো। মনুস্মৃতিতে রাজাকে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে মৌমাছির সঙ্গে। প্রাচীন ভারতের রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কী ছিল? আয়ের প্রধান উৎস হচ্ছে ভূমি রাজস্ব বা ভাগ। সাধারণ উৎপাদিত ফসলের কত শতাংশ ভাগ বা কর হিসাবে নেওয়া হতো? উত্তর হচ্ছে 1/6। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে রাখা হয়েছে, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে যাচ্ছি। এখানে আরও একটা বিষয় তোমাদের আমি বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোট পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তোমাদের যে কটা মডিউল আছে প্রত্যেকটা মডিউল থেকে টেক্সট আকারে গুছিয়ে দেওয়া হয়েছে, যে টেক্সট আকারে কিছু লেখা দেওয়া হয়েছে যেগুলো তোমরা পড়তে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে MCQ এবং SAQ দেওয়া হয়েছে। আর আমি যেটা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম সেটা আমাদের মূল যে স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল থেকেই আলোচনা করছিলাম, এবং তোমরা এটা কমপ্লিট পেয়ে যাবে। 89 পেজ আছে এবং শেষে তোমরা পাবে সিলেবাস। এবং তোমরা জানো তোমাদের টোটাল কটা মডিউল আছে? টোটাল তোমাদের 4টে মডিউল আছে। আমি অলরেডি 2টো মডিউল তোমাদের আলোচনা করে দিলাম।